পাঠ করছি জয়িতা বোসের লেখা গল্প পরিণতি। কলেজের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে প্রিয়মের জন্য অপেক্ষা করল প্রকৃতি। প্রায় 40 মিনিট পর অধৈর্য হয়ে পড়ল। ফোনটাও ধরছে না। এটা একটা বাজে স্বভাব প্রিয়মের। ফোনটাকে সাইলেন্ট করে রাখে রাতে, সকালে আর সেটা ঠিক করতে মনে থাকে না। কি যে করবে ওকে নিয়ে প্রকৃতি কে জানে। না, এবার দেরি হয়ে যাচ্ছে। না ক্লাস করা হলো না বেড়ানো হলো। একটু পরে আর একটা বাস থামলো। এই বাস থেকে প্রিয়মকে নামতে দেখলো প্রকৃতি। অপরাধীর মতো মুখ নিয়ে বোকা বোকা হাসি মুখে এঁকে প্রকৃতির সামনে দাঁড়ালো। আমি জানি তুই হেব্বি খোঁচে আছিস, কিন্তু বিশ্বাস কর, আমি ঠিক সময়েই বেরোচ্ছিলাম। কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্ত এসে মনে পড়লো মায়ের ওষুধটা কেনা হয়নি। আবার কিনে বাড়িতে দিয়ে তারপর, আর তুই তো জানিস আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ডটা কত দূর। এক নাগাড়ে বলে থামল প্রিয়ম। প্রকৃতির মুখটার দিকে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করল ঝড়টা আসবে কি আসবে না। প্রকৃতি শান্ত গলায় বলল, তোর ফোনটা কোথায় প্রিয়ম? এই স্বর প্রিয়মের চেনা। বুঝতে পারলো ওর কপালে আজ দুঃখ আছে। প্রিয়ম পকেট থেকে ফোনটা বের করলো, হাসির চেষ্টা করলো। এই যা, মানে সাইলেন্ট করা, ভাইব্রেশনটা কাজ করছে না তাই। প্রকৃতি আর না দাঁড়িয়ে হাঁটা দিল। প্রিয়ম ছুটল পিছন পিছন। শোন না বাবু, আমার সোনা, আর হবে না, পাক্কা, প্লিজ, লাস্ট বারের মতো ক্ষমা করে দে প্লিজ। হাত জোর করে প্রকৃতির সামনে গিয়ে দাঁড়ালো প্রিয়ম। কেন করিস এরকম প্রিয়ম? তোর দেরি হতেই পারে, কিন্তু তা বলে ফোনটাকে হ্যান্ডিক্রাফট করে রাখবি? কত প্ল্যান ছিল বলতো। কাকিমার জন্য শাড়ি কিনবো, কেক কিনবো, তোর বাড়িতে গিয়ে বেলুন দিয়ে সাজাবো। সময় লাগবে না? আরে না না, বেশিক্ষণ লাগবে না, তুই চল তো। প্রকৃতিকে বোঝানোর চেষ্টা করলো প্রিয়ম। তাড়াতাড়ি একটা ট্যাক্সি ডেকে উঠে পড়লো দুজনে। প্রকৃতির হাতটা ধরে বুকের মধ্যে জড়িয়ে ধরলো প্রিয়ম। চেষ্টা করেও ছাড়াতে পারল না প্রকৃতি। অত সোজা নাকি? হেসে বলল প্রিয়ম। প্রকৃতি রেগে তাকালো প্রিয়মের দিকে। প্রিয়ম আস্তে করে প্রকৃতির হাতটা মুখের সামনে টেনে নিয়ে একটু আদর করলো। তারপর হেসে নিজের কানটা ধরে বলল, সরি। প্রিয়মের মুখটা দেখে হেসে ফেলল প্রকৃতি। কাকিমার আজ জন্মদিন বলে তোকে ছেড়ে দিলাম, আর একদিন দেখি। শাড়ি, কেক, বেলুন, খাবার সব কিনে দুপুর 1টা নাগাদ বাড়ি পৌঁছলো ওরা। কাকিমা কখন ফিরবে রে? সোফাতে বসতে বসতে জিজ্ঞেস করলো প্রকৃতি। এই 3টে নাগাদ। আজকে মার স্কুলে কি একটা ফাংশন আছে, তাই দেরি হবে। প্রিয়ম কোল্ড ড্রিঙ্কটা প্রকৃতিকে দিতে দিতে বলল। একটু খেয়েই ব্যস্ত হয়ে পড়ল প্রকৃতি। চল চল, কাজে লেগে পড়ি। কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে ফেলল দুজনে। টেবিলের উপর কেকটা সাজিয়ে রেখে পিছন ফিরতেই প্রকৃতির হাতটা ধরে কাছে টেনে নিল প্রিয়ম। হাম তুম এক কামরে মে বন্ধ, ওর চাবি খো যায়। খিলখিল করে হেসে উঠল প্রকৃতি। প্লিজ প্রিয়ম, এই অসম্ভব বেসুরো গলায় গান করিস না। প্রকৃতিকে আরও কাছে টেনে নিয়ে ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো প্রিয়ম। তাই, ঠিক আছে, গান পারি না যখন গাইব না, কিন্তু যেটা পারি সেটা তো করতেই পারি। প্রকৃতিকে কিছু বলার সুযোগ দিল না প্রিয়ম। প্রকৃতির গলায়, কপালে, গালে, ঠোঁটে ভালোবাসা চিহ্ন ছড়িয়ে দিতে লাগলো প্রিয়ম। প্রকৃতি বাধা দিতে গিয়েও পারল না। প্রিয়মের ভালোবাসার ছোঁয়া ওর শরীরে শিরা উপশিরাকে শিথিল করে দিতে লাগলো। একটু একটু করে নিজেকে পুরোটাই সঁপে দিল প্রিয়মের কাছে। আর প্রিয়মও যত্ন করে প্রকৃতিকে আদরে আলিঙ্গনে আরও কাছে টেনে নিল। দুটো শরীর মিশে এক হয়ে গেল। বেশ কিছু সময় পর নিজেকে গুছিয়ে নিতে নিতে বলল প্রকৃতি, তুই খুব শয়তান হয়ে গেছিস। কাকিমা না থাকলে আর আসবো না তোর বাড়ি। তোকে আমি আর বিশ্বাস করি না। প্রিয়ম হাসল। জোর করে নিয়ে আসবো তোকে, এবার সত্যিই আমার কাছে একেবারের মতো নিয়ে আসবো। সামনের সোমবার থেকে কাজে জয়েন করছি। তোর ফাইনাল এক্সামটা হলেই বিয়েটা করে নেব। মারও তাই ইচ্ছে। মাথা নিচু করে হাসল প্রকৃতি। আমিও তো তাই চাই। তোকে ছেড়ে থাকতে আমারও যে খুব কষ্ট হয় প্রিয়ম। সেই ক্লাস 9, মনে আছে তোর? তুই সবে মাধ্যমিক পাশ করেছিস। আমি সন্তোষ স্যারের কোচিংয়ে সে বছর প্রথম।
তুই স্যারকে প্রণাম করতে গিয়েছিলি, আর চোখে অবশ্য আমাকে ঝাড়ি মারছিলি। তারপর 7 দিন ধরে কোচিংয়ের বাইরে আমার জন্য দাঁড়িয়ে থাকা, আমার সাথে ভাব করা, প্রপোজ করা, আমাকে তোর মার কাছে নিয়ে আসা। তোর মনে আছে দিনগুলো? আমি তোর থেকে, কাকিমার থেকে যা ভালোবাসা পেয়েছি কোনো দিন নিজের মা বাবার থেকেও পাইনি। ওরা সারাদিন ব্যস্ত থাকে অফিস, পার্টি এগুলো নিয়ে। তবে হ্যাঁ, তোকে একবারেই ওদের পছন্দ হয়েছে। না হলেও অবশ্য আমার কিছু যেত আসতো না। প্রিয়ম এগিয়ে এসে জড়িয়ে ধরল প্রকৃতিকে। সব ঠিক হবে, তুই একদম চিন্তা করিস না। কলিং বেলের আওয়াজ হলো। ওরা হাসি মুখে দরজা খুলতেই প্রিয়মের মা সীমা ঘরে ঢুকলো। দুজনে একসাথে হ্যাপি বার্থডে গান গেয়ে সীমাকে উইশ করলো। সীমা অবাক হলো, আনন্দও পেল, আবার সাথে লজ্জাও পেল। তোরা দুটোই পাগল, এই বুড়ির কেউ জন্মদিন পালন করে? প্রকৃতি এগিয়ে এসে সীমাকে জড়িয়ে ধরল। একদম বুড়ি বুড়ি বলবে না তো। যাও, এই শাড়িটাই একটু পরে আসো তো, লক্ষ্মী মেয়ের মতো। তারপর আবার কেক কাটতে হবে তো। সীমাকে কিছু বলার সুযোগ দিল না প্রকৃতি, একদম ঠেলে ঘরে ঢুকিয়ে দিল। শাড়িটা পরে বেরিয়ে আসতেই প্রিয়ম ফটো তুলল। মা, তোমাকে ফাটাফাটি লাগছে। প্রকৃতি এগিয়ে এসে সীমাকে টেবিলের সামনে নিয়ে গেল। নাও কাকিমা, কেকটা কাটো। সীমার কোনো কথাই প্রকৃতি শুনল না। কেক কাটা, ফটো তোলা হলে তিনজনে একসাথে লাঞ্চ করে নিল। 6টা নাগাদ প্রকৃতিকে বাড়ির সামনে নামিয়ে ওই ট্যাক্সিতেই আবার বাড়ি ফিরে এলো প্রিয়ম। গেট খুলে ভিতরে চলে যাওয়া পর্যন্ত প্রিয়ম তাকিয়ে দেখতে লাগলো প্রকৃতিকে। একরাশ মন খারাপ করা গুমোট হাওয়ায় যেন প্রিয়মের দমটা যেন আটকে যেতে লাগলো। প্রকৃতিকে ছেড়ে ওর একদিনও আর থাকতে ইচ্ছে করে না। সম্বিত ফিরে পেল মোবাইলের রিংটোন শুনে। সামনে তাকিয়ে দেখলো প্রকৃতি কখন যেন বাড়ির ভিতরে চলে গেছে। ফোনটা হাতে নিল প্রিয়ম। প্রকৃতির ফোন। আর দাঁড়িয়ে থাকিস না, বাড়ি চলে যা। আমি ইচ্ছে করে আর পিছনে ফিরে তাকাইনি, তাহলে তোর কাছে আবার চলে যেতে হতো। আমাকে আর দুর্বল করে দিস না প্রিয়ম। একটু চুপ করে থেকে বড় নিঃশ্বাস ফেলল প্রিয়ম। আমি তোকে খুব খুব ভালোবাসি, তুই কি সেটা জানিস? হাসলো প্রকৃতি। তাই? ও, জানতাম না তো। তুই একটা পাগল, বুঝলি? যা, বাড়ি যা। রাতে কথা হবে না, কাল পরীক্ষা আছে, পড়ব। সকালে কথা হবে, সাবধানে আসিস। অগত্যা আর না দাঁড়িয়ে থেকে প্রিয়ম বাড়ির দিকে রওনা দিল। কিন্তু মনটা বড্ড ফাঁকা লাগছে ওর। সকালে ঘুম থেকে উঠে প্রিয়ম দেখল সীমা একদম রেডি বেরোবে বলে। পিছন থেকে এসে সীমাকে জড়িয়ে ধরল প্রিয়ম। গুড মর্নিং মা। সরি, দেরি হয়ে গেল উঠতে। সীমা হেসে প্রিয়মের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে গালটা টিপে কপালে একটা স্নেহের ছোঁয়া দিল। গুড মর্নিং বেটা। আর সরি কিসের? এরপর সকাল হলেই তো ছুটতে হবে। সারা সপ্তাহ আমার বাবুটা বিশ্রাম পাবে না। তাই যা, আরও কিছুক্ষণ শুয়ে থাক। আমি ব্রেকফাস্ট, লাঞ্চ সব বানিয়ে রেখেছি। ঠিক সময় খেয়ে নিস, কেমন? সীমা দরজার দিকে এগোতেই প্রিয়ম ডাকল, মা, তুমি পৃথিবীর মধ্যে বেস্ট মা। সীমা হেসে বেরিয়ে গেল। প্রিয়ম ল্যাপটপটা নিয়ে বসলো। প্রকৃতি এখন কলেজে, পরীক্ষা চলছে, তাই প্রিয়মের মন চাইল ফোন করতে পারল না। কখন যে সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল প্রিয়ম খেয়াল করেনি। কলিং বেলের আওয়াজে দরজা খুলে সীমাকে দেখে অবাক হয়ে গেল। তুমি এখন? শরীর ঠিক আছে তো মা? সীমা হাসল। আরে আমি একদম ফিট, ছুটি নিয়ে চলে এলাম, বেরোতে হবে। প্রিয়ম অবাক হলো। কোথায় যাবে? তুমি তো এরকম ছুটি নিয়ে কোথাও যাও না হুট করে। সীমা ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি রাখল। আমার মেয়েটাকে পাকাপাকিভাবে আনার ব্যবস্থা করতে যাচ্ছি। প্রিয়ম তখনও অবাক হয়ে তাকিয়ে আছে সীমার দিকে। সীমা হাসল। প্রকৃতির মা ফোন করেছিল, যেতে বলল। তোদের বিয়ের ব্যাপারে কথা বলতে যাচ্ছি রে বুদ্ধু। প্রকৃতির বাবা 1 মাসের জন্য কালকে জাপানে চলে যাচ্ছে, তাই একরকম পাকা কথা বলার জন্যই ডাকছে বলতে পারিস। ওরাই আসতো, কিন্তু প্রকৃতির মার আজ সকালে পাটা মুচকে গেছে, তাই শুনে আমি যাব বললাম। কি রে, খুশি তো? এক নাগাড়ে বলে থামল সীমা। প্রিয়মের মনের ভিতরে যে কত আতশবাজি একসাথে ফাটছে সেটা বলে বোঝাতে পারবে না। আনন্দে মাকে জড়িয়ে ধরল। সীমা আর বেশি দেরি না করে রেডি হয়ে বেরিয়ে গেল।
ঠিক তখনই প্রকৃতি ফোন করলো। কী রে, কী করছিস? তুই জানিস আজ কি হয়েছে? মা তোদের বাড়িতে গেছে বিয়ের কথা বলতে। তোর মাই ফোন করেছিলেন। প্রকৃতি আনন্দে চিৎকার করে উঠল। সত্যি? আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি। উফ প্রিয়ম, আমার যে কি হচ্ছে মনের ভিতর তোকে বোঝাতে পারছি না। বাই, তোকে পরে ফোন করছি। প্রায় 1 ঘন্টা পর প্রকৃতি আবার ফোন করল। খুশি মনে ফোন ধরল প্রিয়ম, কিন্তু পরক্ষণেই ওপাশ থেকে প্রকৃতির কান্না শুনে বিচলিত হয়ে উঠল। কি হয়েছে প্রকৃতি? কাঁদছিস কেন? কি হয়েছে বল। জানি না প্রিয়ম, আমি কিছু জানি না। কাকিমা বাবার সাথে বসে কথা বলছিল, ভালোই চলছিল সব। হঠাৎ আমার মাকে দেখে কাকিমা কেমন যেন হয়ে গেল। কাকিমার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। মাও কেঁদে চলেছে সেই থেকে। আমাকে কেউ কিছু বলছে না। কি হয়ে গেল বলতো? প্রিয়ম কি বলবে কিছু বুঝতে পারছে না। সীমা কত আনন্দ করে খুশি মনে বিয়ের কথা বলতে গেল, তাহলে কি হলো? কলিং বেল বাজলো। তুই ফোনটা রাখ, আমি দেখছি। দরজা খুলে সীমাকে দেখে চমকে গেল প্রিয়ম। কয়েক ঘন্টার মধ্যে সীমার বয়স যেন আরও বেড়ে গেছে। এলোমেলো চুল, বিধ্বস্ত চেহারা। মা, কি হয়েছে তোমার? মা, ও মা। সীমা প্রিয়মের বুকের মধ্যে মাথা গুঁজে হাপুসে কেঁদে চলল। প্রিয়মের বড় অসহায়, অস্থির লাগছে। কেন কাঁদছে সীমা এভাবে? বারবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পেল না প্রিয়ম। সীমা দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। প্রকৃতি আবার ফোন করলো। সীমার অবস্থা শুনে প্রকৃতি জানালো ওর মারও একই অবস্থা। প্রকৃতির বাবাও ছটফট করে যাচ্ছে। একদিকে সীমা আর একদিকে প্রকৃতি, দুজনেই কেঁদে চলেছে। যে দুজনের চোখের জল প্রিয়মের পৃথিবীকে তছনছ করে দেয়, আজকে সেই দুজনকে এইভাবে কাঁদতে দেখে কিছুই করতে পারছে না। এরকম অসহায় অবস্থাতে পড়তে হবে কোনো দিন ভাবতেও পারেনি প্রিয়ম। সীমার দরজায় কতবার নাড়া দিল, কিন্তু সীমা দরজা খুলল না। বারবার ডেকে হতাশ হয়ে দরজার বাইরেই সোফায় বসে পড়ল প্রিয়ম। এবার ওরও কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে। একসময় বসে থাকতে থাকতে চোখ লেগে গেল প্রিয়মের। সীমা বালিশে মুখ গুঁজে অনেকক্ষণ কাঁদল। বাইরে প্রিয়মের গলা শুনে সীমার বুকের ভিতরে যেন রক্তক্ষরণ হয়ে চলল। কি করে সামনাসামনি হবে ও প্রিয়মের? মনে পড়ে গেল এক অতীত, যার স্বাদ এখন তিক্ত করে দিচ্ছে এতগুলো জীবন। সীমার মনে পড়ে গেল সেই দিন, যেদিন মিতালি হঠাৎ করে হাজির হলো সীমার বাড়িতে। মিতালি তখন 3 মাসের প্রেগনেন্ট। ডিভোর্স হয়ে যাওয়ার পর বাপের বাড়িতেই ছিল, কিন্তু একে ডিভোর্সি, তার উপরে পোয়াতি মেয়ে। গরিব বাবা মা রাখতে পারল না তাকে। মিতালি অ্যাবর্শন করানোর জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু কোনো ডাক্তার রাজি হলো না। সীমার বাবা ছিল না, বিধবা মাকে নিয়ে থাকতো, চাকরিও করত। মিতালি সীমার খুব কাছের বন্ধু, তাই ওকে নিজের কাছে রেখে দিতে ওর কোনো অসুবিধা হলো না। মিতালিকে সীমা আশ্বাস দিল, মিতালির বাচ্চা সীমার বাড়ি থেকেই মানুষ হবে। সীমার মাও রাজি হলো। ঠিক সময়ে মিতালি সুন্দর একটি বাচ্চা ছেলের জন্ম দিল। সীমার মা, সীমা, মিতালি 3 জনের যত্নে আদরে বাচ্চাটি বড় হতে লাগলো। সীমা আর বিয়ে করল না। ওর জীবন জুড়ে তখন এই ছোট্ট বাচ্চাটা। তাকে ছেড়ে থাকার কথা সীমা ভাবতেও পারে না। মিতালি একটা চাকরি জোগাড় করলো। প্রায় 1.5 বছর পর মিতালি জানালো ও বিয়ে করতে চলেছে। সীমা খুব খুশি হলো, কিন্তু মিতালির হবু বর প্রিয়মের কথা জানে না, তাই প্রিয়মকে মিতালি কোনো আশ্রমে রেখে দেবে বলল। সীমার জীবনে যেন অন্ধকার নেমে এলো। প্রিয়মকে ছেড়ে সে কি করে থাকবে? মিতালির সামনে হাত জোড় করে প্রিয়মকে ভিক্ষা চাইল সীমা। কথা দিল মিতালিকে কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে না। আর আজ এতগুলো বছর পর মিতালিকে সামনে দেখে আর এক অপ্রিয়, কদাকর, বিভৎস সত্যের সম্মুখীন হয়ে সীমা যেন প্রায় জলজান্ত একটি শবে পরিণত হয়ে পড়েছে। কি করবে এখনো? কিভাবে প্রিয়মের চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলবে সীমা? সকাল হয়ে গেল, চারিদিকে আলোয় ভরে গেল, কিন্তু সীমা জানে এই বাড়িতে আর কোনোদিন অন্ধকার কেটে আলো ঢুকবে না। প্রিয়মের ঘুম ভাঙল প্রকৃতির ফোনে। আমি তোর জন্য পার্কে ওয়েট করছি, চলে আয়। প্রিয়ম আরও 2-3 বার দরজাতে আঘাত করে সীমাকে ডাকল, কিন্তু সাড়া না পেয়ে হতাশ হয়ে ফ্রেশ হয়ে বেরোলো।
অনেকক্ষণ বাইরে কোনো আওয়াজ না পেয়ে সীমা দরজা খুলে বেরিয়ে এলো। বুঝতে পারলো প্রিয়ম কোথাও একটা বেরিয়েছে। মাথাটা সাংঘাতিক যন্ত্রণা করছে। সীমা চা বসালো। ঘড়িতে দেখলো 10টা বাজে। এমন সময় কলিং বেলের আওয়াজ পেয়ে দরজাটা খুলতে আগত মানুষটাকে দেখে ছিটকে সরে গেল সীমা। কেন এখানে এলি মিতালি? চলে যা। ঝড় তো তোর জীবনটাকে শুধু তছনছ করে দেয়নি, ঝড় তো আমার জীবনেও উঠেছে সীমা। কাঁদতে লাগলো মিতালি। প্রকৃতির মা, ভগবানের কেমন নির্মম পরিহাস সীমা। কেন এরকম হলো বলতো? কেন হলো? সীমা মিতালির পাশে বসে পড়ল। কপালে থাপ্পড় মারতে লাগলো রাগে, দুঃখে। কি করে এসব সামলাবো মিতালি? কি করে বলবো বাচ্চা দুটোকে যে না, ওদের বিয়ে হতে পারে না, তোদের দেখা কোনো স্বপ্ন বাস্তব রূপ পেতে পারে না? কারণ তোরা যে একই মায়ের গর্ভজাত। হাপুসে অঝরে কেঁদে যেতে লাগলো দুটো মানুষ, দুটো অসহায় মা। তারা এটাও জানতে পারলো না ওদের দুজনের কান্নার আওয়াজে চাপা পড়ে যাচ্ছে আরও দুটো মানুষের কান্নার আওয়াজ, যারা দরজার বাইরে দাঁড়িয়ে নির্মম সত্যের অবগত হয়েছে। একটা দিন পুরো কেটে গেল। প্রিয়ম আর প্রকৃতি নিখোঁজ। পুলিশ খোঁজ খবর চালাচ্ছে। একটা মিনিট, সেকেন্ড, ঘন্টা যত পেরোচ্ছে সীমা আর মিতালির রক্ত যেন বরফের মতো জমে যাচ্ছে। প্রকৃতির বাবাকে মিতালি সবই জানাতে বাধ্য হয়েছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ওনার। পাগলের মতো থানা বাড়ি সব দৌড়দৌড়ি করতে লাগলেন। পরদিন দুপুর 2টো নাগাদ থানা থেকে ফোন এলো। 3জন হতভাগ্য বাবা মাকে নিয়ে যাওয়া হলো দেহ শনাক্তকরণের জন্য। লাল বেনারসি সিঁদুরে সুন্দরী প্রকৃতির নিথর দেহের উপর আশ্রে পড়ল মিতালি। সীমার আর এগিয়ে চলার মতো ক্ষমতা নেই। প্রকৃতির পাশে সাদা পাজামা পাঞ্জাবিতে শুয়ে আছে প্রিয়ম। সীমা অনেক ডাকলো, কিন্তু দুজনের একজনও সাড়া দিল না, নড়ে চড়ে বসল না। প্রকৃতির বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন মেঝেতে। পুলিশ এসে একটা চিঠি সীমার হাতে ধরিয়ে দিল। আমি দুঃখিত সীমা দেবী, গঙ্গার পরে দুজনের বডি পাওয়া যায়। মনে হয় বিষ খেয়েছে দুজনে। পোস্টমর্টম করলে জানা যাবে। এই চিঠিটা আপনার ছেলের পকেটে ছিল। সীমা চিঠিটা খুলল। মা, আজ সকালে প্রকৃতির ফোন পেয়ে দেখা করতে গিয়েছিলাম। তোমার সাথে কথা বলতে চাইছিল, খুব কান্নাকাটি করছিল। তখন যদি ওকে নিয়ে তোমার কাছে না আসতাম তাহলে সত্যিটা কি করে জানতাম বলো? একদিকে ভালোই হলো, তোমাকে এই দুঃখজনক কাজটা করতে হলো না। আর আমি তো আমার মাকে চিনি। আমার মা আমি কষ্ট পাবো এরকম কোনো কথা আমাকে বলতে পারবে না। কিন্তু ভগবানের উপরে কেউ নেই, জেনে গেলাম আমরা। কিন্তু এতে আমাদের কি দোষ মা? আমরা কেউ যে কাউকে ছেড়ে থাকতে পারবো না মা। আবার যে সম্পর্কের সত্যতা আমাদের সামনে এলো সেটাকেও তো আমরা এড়িয়ে যেতে পারি না। কি করা উচিত ছিল বলো তো আমাদের? অনেক ভাবলাম দুজনে আমরা। তাই প্রথমে আমাদের ভালোবাসার সম্পর্ককে মর্যাদা দিলাম, সম্মান দিলাম, রাঙিয়ে দিলাম প্রকৃতির স্মৃতি। হঠাৎ করে অবগত হওয়া সম্পর্কের বোঝা বয়ে বেড়ানোর ক্ষমতা আমাদের ছিল না। তাই ঘৃণার সাথে শেষ করে দিলাম। তোমার সাথে অন্যায় করলাম মা, আমি জানি। ক্ষমা করে দিও মা। বেঁচে থেকে এই অপ্রিয় ঘৃণ্য সম্পর্কের বোঝা টানতে পারলাম না। পরজন্মে যেন তোমার কোলেই জন্মাতে পারি মা, এই প্রার্থনা করো। তোমার প্রিয়ম। চিঠিটা পড়া শেষ হওয়ার সাথে সাথে সীমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। অপ্রকৃতিস্থ সীমাকে মানসিক হাসপাতালে ভর্তি করে কাগজপত্রে সব সই করে মিতালি গাড়িতে উঠে বসল। ওর চোখে আর জল নেই। মরুভূমি হয়ে গেছে ওর জীবন। আজ ওর জন্য সবার জীবন নষ্ট হয়ে গেল। ওর মতন পাপীকে ভগবান বাঁচিয়ে রাখবে, সহজে মৃত্যু হবে না, সেটাও জানে। ওকে যে এইভাবে বেঁচে থেকে পাপের এই নির্মম পরিণতি ভোগ করতে হবে। ওর বেঁচে থাকাটাই ওর শাস্তি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।